হয়েছে? ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। কই, এটা তো মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, আরেকটু হবে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস হবে দুইটার লেকচারের উপর, দুইটা টপিকের উপর ক্লাস হবে। সো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে আরম্ভ করে দিই। এটা এই লাইটটা বন্ধ করে দাও, এটা এখানে। তো আমাদের আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করে দিই। আমাকে একটু জানাবেন যে আমি শুরু করবো কিনা। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের আজকে যে একটু যান্ত্রিক বিদ্যুৎ ছিল না, তো আমি পোস্ট দেওয়ার পরপর বিদ্যুৎ চলে আসছে। তো এই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি। এখন আমার মনে হয় যে আপনারা মোটামুটি অনেকেই যুক্ত হয়েছেন, তো আমরা ক্লাসটা তাহলে কথা বাড়াচ্ছি না, শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আজকে যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষাতে, যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন, আর সেটি হচ্ছে নত্ব ও সত্যবিধান। এই টপিকটা থেকে নত্ব সত্যবিধান। এখন নত্ব সত্যবিধান মানে কি, এটা আগে বুঝতে হবে। নত্ব সত্যবিধান হচ্ছে বাংলাতে দুইটা ন রয়েছে, একটা হচ্ছে মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্ত ন। এই যে দুটো নয়ের যে ব্যবহারের যে বিধান, এটার ব্যবহারের যে বিধান সেটাকেই আমরা বলি, সেটা হচ্ছে নত্যবিধান। আবার তালব্যস্য আর দন্তস্ব, এই দুটো, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, মূর্ধন্যস্ব এবং হচ্ছে দন্তস্ব, এই দুটোর ব্যবহারের যে বিধান সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সত্যবিধান। এবং মনে রাখবেন, এই নত্ব এবং সত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন যেটা বললাম যে নত্ব এবং সত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নত্ব এবং সত্যবিধান কোথায় আলোচিত হয়? বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি যে নত্ব এবং সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এখন আসেন আমরা একটু নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করি। সো নিয়মগুলো হচ্ছে, যদি আমি কিন্তু মানে একদম বেসিক থেকে শুরু করতেছি, একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে জিনিসটা অনেক ইজি হবে। যদি দেখেন র, রেফ, রফালা, এই বর্ণগুলো, এবং যদি দেখেন ক্ষীয় মূর্ধন্যস, এবং এরপর যদি দেখেন রি, এরপর যদি দেখেন রিকার, এই বর্ণগুলো পরে যদি কোনো ন বসে তাহলে সেটা মূর্ধন্য ন বসে। এই বর্ণগুলোর পরে যদি কোনো ন বসে তাহলে সেটা মূর্ধন্য ন বসে। আমি একটু খেয়াল বুঝেন ভালো করে। এই বর্ণগুলোর পরে যদি কোনো ন বসে সেটা মূর্ধন্য ন বসে। রি র রফালা, রি রেফ রফালা, ক্ষীয় মূর্ধন্যস, রি রিকার, দেখতে পাচ্ছেন। যেমন দেখেন, আমি যদি বলি যে রণ, এই যে দেখেন এখানে মূর্ধন্য ন বসবে। দেখেন আমি যদি বলি যে কর্ণ, দেখেন রেফের পর, এই জন্য এখানে মূর্ধন্য ন বসবে। আমি যদি বলি যে ব্রণ, দেখেন এই যে রফালার পর মূর্ধন্য ন বসবে। ক্ষণ, ক্ষীয়ের পর মূর্ধন্য ন বসবে। বর্ষণ, মূর্ধন্য স এর পর মূর্ধন্য ন বসবে। হ্যাঁ, তো এইভাবে দেখেন আমি যদি বলি যে ঋণ, তাহলে দেখেন রি এর পর মূর্ধন্য ন বসবে। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো তো, এই নিয়মটা কি বুঝছেন? অর্থাৎ এই বর্ণগুলোর পর যদি কোনো ন বসে তাহলে সেটা
মূর্ধন্য ন। এই বর্ণগুলোর পর যদি কোনো ন বসে তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য ন। ব্যাপারটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো যে এই বর্ণগুলোর পর র, রেফ, রফালা, ক্ষীয়, মূর্ধন্য স, রি, রিকার, এই বর্ণগুলোর পর যদি কোনো ন বসে তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য ন। সেটা কি? মূর্ধন্য ন। ওকে, ক্লিয়ার? এখন এই নিয়মটা বুঝছেন। এইবার আসেন আমরা এই বর্ণগুলোকে বলতে পারি এগুলো হচ্ছে আমাদের চুম্বক। এই বর্ণগুলোকে বলতে পারি কি? এগুলো হচ্ছে আমাদের চুম্বক। এই বর্ণগুলোকে আমরা বলতে পারি এগুলো আমাদের কি বলেন? এগুলো হচ্ছে চুম্বক। এখন খেয়াল করেন এই বর্ণগুলোর পরে, এই বর্ণগুলোকে বললাম চুম্বক, এই বর্ণগুলোর পর আমরা আরো কিছু বর্ণ লিখি। যেমন আমরা ক বর্গের বর্ণগুলো লিখি ক, খ, গ, ঘ, ঙ। তারপর হচ্ছে দেখেন প, ফ, ব, ভ, এরপর হচ্ছে কি ম, হ, অনুসার, অন্তস্থ অ, অন্তস্থ ঝ। এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে আমরা বললাম এগুলো হচ্ছে লোহা। তাহলে ক, খ, ঘ, গ, ঙ, প, ভ, ব, ম, হ, অনুসার, ঝ, অন্তস্থ অ, এগুলো হচ্ছে লোহা। তো মনে রাখবেন এগুলো ছাড়া বাকি বর্ণ যেগুলো থাকে এই বর্ণগুলোকে আমরা হিসাব করবো এগুলো হচ্ছে কাঠ। এই বর্ণগুলো ছাড়া বাকি বর্ণগুলো হচ্ছে কাঠ। খুব ইন্টারেস্টিং। এখন আমরা দেখব যদি আমরা দেখি আকর্ষণ করে, এই আকর্ষণ করলে আমরা বসাবো মূর্ধন্য ন, আর আকর্ষণ যদি না করে তাহলে সেক্ষেত্রে বসাবো দন্ত ন। আকর্ষণ না করলে সেক্ষেত্রে কি বসাবো বলেন? দন্ত ন। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝেন। আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে নারায়ণ। এখন এই নারায়ণের ভিতরে এই জায়গাতে ন বসবে না কি বসবে সেটা আমি জানি না। তার আগের বর্ণগুলো আমাকে একটু দেখতে হবে। অন্তস্থ অ, দেখেন এটা কিন্তু লোহা। এই যে অন্তস্থ অ, এরপর হচ্ছে কি অন্তস্থ ঝ, অন্তস্থ অ, এরপর হচ্ছে কি অন্তস্থ ঝ। তো এটা হচ্ছে লোহা, আমরা দিলাম ল। আর এই যে র, রটা কিন্তু চুম্বক। এখন বলেন তো একটা চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে কি একে অপরকে আকর্ষণ করে? করে। তো যদি আকর্ষণ করে তাহলে মূর্ধন্য ন। তাহলে নারায়ণ বানানে মূর্ধন্য ন। এখন আপনারা একটু বলেন তো আমি যদি বলি পরায়ণ, আমি যদি বলি যে পলায়ন, পরায়ণ না, আমি যদি বলি পলায়ন, তাহলে বলেন তো এই পলায়ন বানানে কি বসবে? আমি বললাম যে পলায়ন। এখন আপনারাই বলেন যে পলায়ন বানানে এখানে কি মূর্ধন্য ন বসবে নাকি এখানে দন্ত ন বসবে? এই যে আমরা পলায়ন বানানটা যে লিখলাম এই পলায়ন বানানে কি বসবে বলেন? পলায়ন বানানে কি বসবে? ভেরি গুড, ভেরি গুড। ইসরা বলেছে যে দন্ত ন। তো দেখেন এখানে দেখেন অন্তস্থ অ যেটা আছে এটা কিন্তু লোহা, আর ল যেটা আছে এটা কিন্তু কাঠ। দেখেন লটা কিন্তু এখানেও নাই, লটা এখানেও নাই, তার মানে আমরা বলছি বাকি সকল বর্ণ হচ্ছে কি? কাঠ। তাহলে কাঠ আর লোহা কিন্তু আকর্ষণ করে না। কাঠ আর লোহা যদি আকর্ষণ না করে তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো দন্ত ন। আচ্ছা এইবার আসেন এটা সলভ করেন। ধরেন আমি বললাম পরায়ণ। এখন বলেন তো এই পরায়ণে কি বসবে? পরায়ণে কি বসবে বলেন দেখি পারেন কিনা? পরায়ণ, পরায়ণ। হ্যাঁ, এটা সলভ করেন। পরায়ণ 1 নাম্বার। 2 নাম্বার সলভ করেন উত্তরায়ণ, উত্তরায়ণ এটা সলভ করেন। 3 নাম্বার সলভ করেন বাতায়ন, এটা সলভ করেন। দেখেন পরায়ণ এখানে দেখেন পরায়ণে মূর্ধন্য, কারণ অন্তস্থ হয় এটা হচ্ছে লোহা, রট হচ্ছে চুম্বক। এখন লোহা প্লাস চুম্বক একে অপরকে আকর্ষণ করে, লোহা চুম্বক একে অপরকে আকর্ষণ করে। যদি আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে এটা এখানে বসবে কি? মূর্ধন্য ন। বুঝছেন? আবার উত্তরায়ণে সেম, চুম্বক লোহা, তার মানে আকর্ষণ করে মূর্ধন্য। কিন্তু বাতায়নে এখানে কোনো চুম্বক, এখানে দেখেন অন্তস্থ হচ্ছে লোহা, তট হচ্ছে কাঠ, কাঠ আর লোহা আকর্ষণ করে না, সুতরাং বাতায়নে হচ্ছে দন্ত ন। বাতায়নে কি? দন্ত ন। আচ্ছা আমাকে একটু বলেন তো এই কনসেপ্টটাকে আপনারা কি বুঝছেন? এই কনসেপ্টটাকে আপনারা কি বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা? তাহলে আমরা একটু নেক্সট কনসেপ্টে যাব। এই কনসেপ্টটা বুঝলে আমরা একটু নেক্সট কনসেপ্টে যাব। ওকে, ভেরি গুড, আপনারা বুঝতে পারছেন। এখন হ্যাঁ, এখন আসেন খেয়াল করেন। এখন কয়েকটা শব্দ আছে, শব্দটা প্রথম শব্দটা আমি যদি লিখি অপরাহ্ন। এখন দেখেন অপরাহ্ন বানানটা এইভাবে হবে নাকি অপরাহ্ন বানানটা এইভাবে হবে, এটা আগে বুঝতে হবে। এখন যখন নিচে দেয় তখন এটা হচ্ছে মূর্ধন্য ন, যখন এভাবে সাইডে দেয় তখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে দন্ত ন। যখন সাইডে দেয় তখন কি? তখন হচ্ছে দন্ত ন। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে অপরাহ্ন এই যে শেষে বসলো এটাকে আমরা বলছি এটা হচ্ছে কি? মূর্ধন্য ন। শেষে যখন বসে তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে মূর্ধন্য ন। এখন ভাইয়া খেয়াল করে দেখেন অপরাহ্নের ভিতরে কিন্তু আকর্ষণ করে। এই যে চটা, রটা কি? চুম্বক, হটা কি? লোহা, তার মানে আকর্ষণ করে। এখন আকর্ষণ যদি করে, হট হচ্ছে লোহা, আপনি দেখেন রট হচ্ছে চুম্বক, তাহলে আকর্ষণ করে, আকর্ষণ করলে মূর্ধন্য ন। তার মানে এই বানানটা সঠিক, এই বানানটা ভুল। বুঝছেন?
কিন্তু দেখেন মূর্ধন্য বললে এখানে কিন্তু কোনো চুম্বকই নাই, আর চুম্বক না থাকলে তো আকর্ষণ করার প্রশ্নই আসে না, এই জন্য মূর্ধন্য বানানটা এরকম সঠিক। আবার দেখেন সায়ান্ন, এখন সায়ান্ন বানানটাও কিন্তু এরকম সঠিক, কারণ এখানে কোনো চুম্বকই নাই, সবগুলো দেখেন লোহা কাঠ। এখন এই বানানটা আবার ইম্পর্টেন্ট, পূর্বাহ্ন। বলেন তো এই বানানটাতে, এই বানানটা কেমন হবে? এই বানানটা কি মূর্ধন্য বসবে নাকি এই বানানটাতে দন্তন্য বসবে? এগুলো কি স্যার মাঝের অক্ষর দুটো মিলে, মানে এগুলো কি স্যার মাঝে, মানে বুঝি নাই। আপনি কারটার এগুলো বাদ দিবেন, মানে কি এই যে যেমন এখানে কার আছে, কারটা বাদ দিয়ে হিসাব করবেন। আচ্ছা পূর্বাহ্ন, হ্যাঁ এখন এখানে অবশ্যই কি বসবে? মূর্ধন্য বসবে, কারণ কি হট হচ্ছে লোহা, রেপ্ট হচ্ছে চুম্বক, তার মানে মূর্ধন্য বসলে এটা, তার মানে মূর্ধন্য বসে দুইটাতে, একটা হচ্ছে অপরাহ্ন আর একটা হচ্ছে পূর্বাহ্ন। আর মূর্ধন্য সায়াহ্ন এই দুটাতে বসে দন্তন্য, মূর্ধন্য সায়াহ্ন এই দুটাতে বসে কি দন্তন্য। ভেরি গুড, তার মানে আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি। ক্লিয়ার, বুঝছেন? ওকে, এই কনসেপ্টটা কি বুঝছেন? এই কনসেপ্টটা বুঝছেন? এই কনসেপ্টটা বুঝছেন? যদি এই কনসেপ্টটা বুঝেন তাহলে আসেন পরে যাই। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এরপর খেয়াল করেন, খেয়াল করেন একটু ভালো করে। এরপর আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে যে স্বরেয় অথবা স্বরেয়া, এই দুটো স্বরের পর সবসময় বসে দন্ত স, কিন্তু এই দুটো স্বর ছাড়া অন্য স্বর যখন আসে ওই স্বরে আমরা বসাবো মূর্ধন্য স। বুঝছেন ব্যাপারটা কেমন? ধরেন আমি বললাম নমস্কার, এখন নমস্কার কিন্তু এইভাবেও হতে পারে, আবার আমরা অনেকেই নমস্কার বানান এইভাবেও লিখি। এখন ঝামেলাটা এইখানে দেখেন, সহজ কথা বলি, এই শয়ের আগের বর্ণ কি? ম। দেখেন ময়ের পরে একটা স্বরেও কিন্তু উজ্জ আছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরেও উজ্জ থাকে। যেমন ক যখন উচ্চারণ করি কয়ের সাথে একটা স্বরেও থাকে, ক যোগ অ। খ যখন উচ্চারণ করি তখন খ যোগ অ। তাহলে দেখেন তো এই যে এখানে ময়ের পরে যদি একটা স্বরেও থাকে এবং এই স্বরের পরে যদি কি থাকে? স থাকে, এই স্বরের পরে কি থাকে? স থাকে। এখন সেটা এই যে দেখেন ময়ের পর স্বরেয়, এখন বলেন তো স্বরের পর যদি কোনো স বসে তাহলে সেটা কোন স? দন্ত স। তাহলে নমস্কার বানান এইটা সঠিক, এটা কিন্তু ভুল। এখন আসেন আরেকটা বানান লিখলাম, সেটা হচ্ছে পরিষ্কার। এখন পরিষ্কার এটাও হইতে পারে, আবার পরিষ্কার এটাও হইতে পারে, মানে মূর্ধন্য স দিয়েও হইতে পারে, দন্ত স দিয়েও হইতে পারে। এখন দেখেন এই শয়ের আগের বর্ণটা কি? আপনি বলবেন র, না শয়ের আগে কিন্তু র না। আপনি হিসাব করে দেখেন, পরি, র এর পর কিন্তু একটা ই উচ্চারিত হয়, পরি। তার মানে এখানে এই শয়ের আগের বর্ণ কিন্তু রস্যই ই। এখন ই তো সরেয়াও না সরেয়াও না, সরেয়াও না সরেয়াও না, তার মানে কি অন্য স্বর, অন্য স্বর হলো মূর্ধন্য স বসবে, তার মানে এটা সঠিক, এটা ভুল। আচ্ছা এইবার আসেন আপনারা সলভ করেন। 1 নাম্বার পুরস্কার, আমি সবগুলোতে দন্ত স দিচ্ছি, আপনারা বসান, সঠিক হইতে পারে ভুল হইতে পারে। এরপর আসেন আবিষ্কার, 3 নাম্বার আসেন বহিষ্কার, 4 নাম্বার আসেন পরস্পর। সলভ করেন। আচ্ছা আসেন একটু সলভ করে দিই। একটা কথা বলি ক্লাসের শুরুতেই, মানে কোর্সের শুরুতেই, প্রথম কথা হচ্ছে আমাদের কোর্স তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে, এখন পর্যন্ত খুব একটা আমাদের ক্লাস মিস হয় না, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে, মানে যেমন আজকে বিদ্যুৎ ছিল না, ফাইম স্যারের ক্লাসে একদিন বিদ্যুৎ ছিল না, সব দিক মিলিয়ে হয়তো এরকম কিছু সমস্যা হয়, এটা একটু মানে আপনারা একটু মিনিমাইজ করবেন, কজ হচ্ছে এটা আসলে আমাদের হাতে কিছু নেই, ঠিক আছে? বিদ্যুৎ না থাকলে, হ্যাঁ যেমন আমরা আইপিএসের ব্যবস্থা করতেছি, জেনারেটর, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া এমনিতে নর্মালি আমাদের এদিকে মানে বাসাতে বিদ্যুৎ যায় না, একদম কদাচিৎ মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায়, সকালবেলা তাও এই প্রবলেমটা করে, কোনো সময় রাতে কখনোই বিদ্যুৎ যায় না, ঠিক আছে? এটা একটু আপনারা একটু দেখবেন।
আর আজকে আমার ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। যদিও পিডিএফ দেওয়ার দরকার হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ সকল পিডিএফ দিয়ে দিব। 5টা লেকচারের পর আপনাদের একটা এক্সাম হবে, 5টা লেকচারের পর একটা এক্সাম হবে। জিকে যখন 5টা শেষ হবে একটা মেগা এক্সাম, ইংলিশ যখন শেষ হবে একটা মেগা এক্সাম। সবগুলো আমরা সময় করে নিয়ে নিব, শুধু আপনারা একটু ধৈর্য ধরে পড়বেন। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন, এখানে র এর পরে স্বরেয় আছে, তার মানে এখানে দন্ত স। এখানে শয়ের আগে, এখানে শয়ের আগে স্বরেয় আছে, এখানে শয়ের আগে আছে ইকার, তার মানে মূর্ধন্য স। আচ্ছা, বহিষ্কার, এখানে খেয়াল করে দেখি যে এখানে শয়ের আগে ইকার আছে, তার মানে এখানে মূর্ধন্য স পরস্পর। এখানে শয়ের আগে স্বরেয় আছে, তার মানে এখানে হচ্ছে দন্ত স। ওকে, আমাকে একটু বলুন তো এই কনসেপ্টটা বুঝছেন কিনা? বুঝলে লিখেন ডান। এই কনসেপ্টটাকে বুঝছেন? এগুলো খুব সহজ জিনিস। আপনি এই যেই জিনিস আপনি 2 ঘন্টা অন্য জায়গাতে অফলাইন ক্লাসে যেখানে ক্লাস করেন, যেটা বুঝতে আপনার লাগবে 2 ঘন্টা, সেটা আমি আপনাকে জাস্ট 45 মিনিটে বুঝাই দিব। বুঝছেন? 2 ঘন্টার জিনিস আমি আপনাকে 30 থেকে 45 মিনিটে বুঝিয়ে দিব। এবং আমাদের ক্লাসের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা দেখবেন আজকের ক্লাস যখন শেষ করব, বিগত সালের হিউজ চাকরির প্রশ্ন সলভ করবো, হিউজ চাকরির প্রশ্ন সলভ করবো, আপনারাই সলভ করবেন। কনসেপ্ট বুঝেন তখন আপনারাই সলভ করতে পারবেন। আচ্ছা, এইবার আসেন কিছু জিনিস। প্রথম হচ্ছে যে সাত প্রত্যয়যুক্ত শব্দ দন্ত স হয়, এটা আমরা পারবো। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন আসেন, আমি যদি বলি যে অগ্নিস্বাদ, আমি যদি বলি যে ধূলিস্বাদ, এরকম আরও হতে পারে। আমি বললাম ভূমিস্বাদ, আত্মস্বাদ। আচ্ছা, এরপর আসেন সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে সবসময় মনে রাখবেন দন্ত ন হয় সমাসবদ্ধ শব্দে। যেমন আসেন দুর্নীতি, এটা কিন্তু সমাসবদ্ধ, নীতির অভাব, দুর্নীতি, এই জন্য এখানে দন্ত ন। আমি যদি বলি যে অগ্রনায়ক, তাহলে এখানে কি বসবে? দন্ত ন বসবে। কিছু শব্দ আছে প্রথমটা হয় মূর্ধন্য ন, পরেরটা হয় দন্ত ন। যেমন আসেন রণন, প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন। বর্ণনা, প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা কি? দন্ত ন। হ্যাঁ, এরকম কিছু কিছু ব্যাপার আছে। এই 3টা কনসেপ্ট বুঝছেন কিনা বলেন তো? এই 3টা কনসেপ্ট বুঝলে লিখেন ডান। তাহলে আরেকবার রিপিট করতে, সাত প্রত্যয়যুক্ত শব্দ দন্ত স বসে, সমাসবদ্ধ শব্দ দন্ত ন বসে, মূর্ধন্য ন এবং দন্ত ন বসে কোথায়? কিছু কিছু শব্দ আছে যেগুলোতে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত ন বসে। কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? ওকে, এবার আসেন ভাইয়া, বুঝছেন? বুঝলে লিখেন ডান। ভাই আমি তো সমাসই বুঝি না, সমাস তো এখন বুঝে লাগবে না, এখন খালি নিয়মটা মনে রাখবেন, সমাসবদ্ধ শব্দ দন্ত ন বসে। সমাস বুঝার সময় এলো, সমাস বুঝিয়েন, যখন ক্লাস হবে তখন বুঝিয়েন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, ভেরি গুড। এইবার আসেন, মনে রাখবেন বিদেশি শব্দের বানানে, এই বিদেশি শব্দের বানানে সবসময় দন্ত ন বসে এবং স হিসাবে দন্ত স বসে। এবং মনে রাখবেন, হ্যাঁ, এই নিয়মটা আগে একটু বুঝছেন ভালো করে। বিদেশি শব্দের বানানে, যেমন দেখেন কেরানি, এটা বিদেশি শব্দ, এখানে দন্ত ন বসবে। যেমন দেখেন, আমি যদি বলি যে পরগনা, এটা ফার্সি শব্দ, পরগনা, এখানে কি বসবে? দন্ত ন বসবে। আমি যদি বলি যে হর্ন, এখানে দন্ত ন বসবে। আমি যদি বলি যে ফার্নিচার, এখানে দন্ত ন বসবে। আমি যদি বলি যে কর্নেল, এখানে দন্ত ন বসবে, কারণ এগুলো বিদেশি শব্দ, এই জন্য এগুলো দন্ত ন বসে। আর বিদেশি শব্দের বানানে যদি স বসে তাহলে সেটা দন্ত স বসে। যেমন দেখেন পোস্টার বা পোস্ট, যেটাই বলেন, দন্ত স বসবে। স্টোর, দন্ত স বসবে। স্টেশন, দন্ত স বসবে। স্টেশন, হ্যাঁ, সরি এখানে মিস্টেক, স্টেশন কি বসবে? দন্ত স বসবে। এরকম আরো অনেকগুলো আছে। স্ট্যান্ড, স্ট্যাম্প, লিপস্টিক, কি বসবে? দন্ত স বসবে। স্টুডিও, স্টেশন, এগুলোতে কি বসবে? দন্ত স বসবে। তো আমাকে বলুন তো এই নিয়মটা বুঝছেন কিনা? বুঝলে লিখেন ডান। এই নিয়মটা কি বুঝছেন? অর্থাৎ বিদেশি শব্দের বানানে কি বসে? দন্ত স বসে, এবং বিদেশি শব্দের বানানে দন্ত ন বসে। তাহলে কি বলছি? কথা হচ্ছে বিদেশি শব্দের বানানে দন্ত ন বসে এবং বিদেশি শব্দের বানানে দন্ত স বসে। ডান, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন টবর্গীয় বর্ণ, যেগুলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো বর্গের শেষ বর্ণে যেই নটা আছে এটা মূর্ধন্য ন বসে এবং স হিসাবে মূর্ধন্য স বসে। মানে যেখানে মূর্ধন্য ন বসে সেখানে মূর্ধন্য স বসে। যেমন দেখেন আগের নিয়মে
এখানে দন্তন বসছে, তাই এই নিয়মে দন্তস বসছে। কিন্তু এই নিয়মে মূর্ধন্য বসবে, অর্থাৎ টঠ ঢ মূর্ধন্য, এগুলোর সাথে যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য বসবে এবং এগুলোর শেষে যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য বসবে। ব্যাপারটা কেমন একটু খেয়াল করেন। ধরেন আমি যদি বলি যে কণ্টক, এই যে দেখেন এটা কিন্তু মূর্ধন্য ন, কারণ এটা টয়ের সাথে যুক্ত হয়েছে, দেখছেন। আবার দেখেন আমি যদি বলি যে কণ্ঠ, এই যে দেখেন এটা কিন্তু মূর্ধন্য ন, কারণ এটা ঠয়ের সাথে যুক্ত হয়েছে। দেখেন আমি যদি বলি যে ভণ্ড, দেখেন এটা ডয়ের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তার মানে এগুলোর সাথে যুক্ত হলে সেটা কি বসে, মূর্ধন্য বসে, এগুলো দন্তন বসে না। এখন যদি স বসে, যেমন দেখেন কষ্ট, এটা মূর্ধন্য স, কারণ কি, কারণ এটা টয়ের সাথে যুক্ত হয়েছে, বুঝছেন। আমি যদি বলি যে শ্রেষ্ঠ, দেখেন এই যে এটা ঠয়ের সাথে যুক্ত হয়েছে, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আমি যদি বলি যে কাষ্ঠ, ঠয়ের সাথে যুক্ত হয়েছে, এরকম আরো হতে পারে ব্রষ্ঠ। এটা কি বুঝছেন? অর্থাৎ টবর্গীয় বর্ণগুলোর সাথে মূর্ধন্য ণ যুক্ত হয় এবং স হিসাবে মূর্ধন্য ষ যুক্ত হয়। যদি বুঝেন তাহলে লিখেন ডান। কার কোনো প্রশ্ন থাকলে করবেন, কোনো উদাহরণ বুঝতে প্রবলেম হলে করবেন, আমি বুঝাই দিব। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ডান, ভেরি গুড। ভেরি গুড। এবার আসেন তবর্গীয় যে বর্ণগুলো, এটা পারবেন। ত, থ, দ, ধ, দন্তন, এই বর্ণগুলোর সাথে বর্গের শেষ বর্ণে দন্তন বসে, তাই দন্তন বসবে, এবং স হলো দন্তস বসবে। দন্তন বসলে আমরা জানি দন্তস বসে। যেমন দেখেন তদন্ত, এখন দেখেন এই যে তয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা দন্তন। গ্রন্থ, দেখেন থয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা দন্তন। এখন হ্যাঁ, যেমন আসেন আমরা বললাম বিস্তার, এখন এটা কি মূর্ধন্য ষ বসার সুযোগ আছে? না, কারণ এটা তয়ের সাথে যুক্ত হয়েছে। বিস্তার তয়ের সাথে দন্তস যুক্ত হয়েছে। আমরা যদি বলি যে পরিস্থিতি, তাহলে এটা দন্তস, কারণ কি, এটা থয়ের সাথে যুক্ত হয়েছে, বুঝছেন। পরিস্থিতি এটা কিসের সাথে যুক্ত হয়েছে? থয়ের সাথে যুক্ত হয়েছে। তার মানে বুঝেন ব্যাপারটা, যে তথ দদ দন্তন, তথ দদ দন্তন এগুলোর সাথে যুক্ত ব্যঞ্জনে দন্তন বসে এবং কি বসে, দন্তস বসে। যুক্ত ব্যঞ্জনে দন্তন বসে এবং যুক্ত শয় দন্তস বসে, এবং কি বসে বলেন, যুক্ত শয় কি বসে, দন্তস বসে। যুক্ত শয় দন্তস বসে। ওকে, ক্লিয়ার? এটা কি বুঝছেন? আমার মনে হয় যে এখানে কঠিন কিছু নাই আর। আচ্ছা, এইবার লিখেন, মুখস্থ করতে হবে আমাদেরকে, মুখস্থ করতে হবে কি, 1 নাম্বার নিত্য মূর্ধন্য ন, নিত্য মূর্ধন্য ন বসে এমন শব্দগুলো মুখস্থ করতে হবে। নিত্য মূর্ধন্য ষ বসে এমন শব্দগুলো মুখস্থ করতে হবে। এই দুটো শব্দ আমাদেরকে মুখস্থ করতে হবে। আপনারা দেখবেন যে কোনো বই, আপনি যে কোনো বই পড়েন, চাণক্য, মাণক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, তো এটা আমি এখানে ক্লাসও দেখিয়ে দিব। তার আগে আপনারা এই দুটো জিনিস, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন যে আজকের ক্লাসে আপনি এই দুটো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। বা এটাকে অনেক জায়গাতে বলে স্বভাবতই মূর্ধন্য ন কিংবা স্বভাবতই মূর্ধন্য ষ, অর্থাৎ কোন কোন শব্দগুলো কোনো কারণ ছাড়াই মূর্ধন্য ন বসে, কোন কোন শব্দগুলো কোনো কারণ ছাড়াই দন্তস বসে, সেটা আপনাকে জানতে হবে, বুঝছেন। সেটা আপনাকে কি করতে হবে, জানতে হবে। এখন আসেন আমরা একটু কথাবার্তা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা কিছু প্রশ্ন সলভের মধ্য দিয়ে যাব। এই প্রশ্নটা দেখেন 36তম বিসিএস, এখানে বলছে নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে, এটা একটু বুঝতে হবে। নত্যবিধি অনুসারে ব্যবহৃত হয়েছে, তার মানে কি, নত্যবিধি ছাড়াও ব্যবহৃত হয়। এখানে বলছে কোন শব্দ নত্যবিধি অনুসারে ব্যবহৃত হয়েছে, তার মানে কি, কিছু শব্দ আছে যেগুলো নত্যবিধি ছাড়াও ব্যবহৃত হয়। এখন বলেন তো, নত্যবিধানের নিয়ম ছাড়া কোনগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ যেগুলো কোনো নিয়ম মানে না, অর্থাৎ বোঝাচ্ছে যে নিত্য মূর্ধন্য ন শব্দ কোনটা। এখন দেখেন আমরা যে নিয়ম দিয়ে পড়ছি, নিয়ম দিয়ে এখানে একটা শব্দ আছে যেটা নিয়ম দিয়ে পাবেন, ওই যে আপনি চুম্বক লোহার নিয়মটা অ্যাপ্লাই করতে পারবেন একটা শব্দে। এটার একটা উত্তর করেন তো, দেখেন পারেন কিনা।
এখন এই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে নিত্য মূর্ধন্য ন কোনগুলো। আপনাকে কি কি জানতে হবে বলেন? আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে নিত্য মূর্ধন্য ন কোথায় বসে, নিত্য মূর্ধন্য ন বাচক শব্দ কোনগুলো সেটা আপনাকে জানতে হবে। এত স্লো কেন? আপনারা কি পারেন না এগুলোর উত্তর? ভেরি গুড। এটার উত্তর হচ্ছে প্রবণ। দেখেন এই প্রবণ শব্দের ভিতরে আপনি যদি দেখেন বটা হচ্ছে লোহা, রফালাটা হচ্ছে চুম্বক, তাহলে লোহা চুম্বক আকর্ষণ করে, সুতরাং বসে কি মূর্ধন্য। আসেন এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে এই যে নিত্য মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য শব্দ আপনাদেরকে আজকে পিডিএফ দিয়ে দিলে সেখানেও পাবেন। যেমন দেখেন চাণক্য মাণক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ শনিদ মণি, স্থানু গুণ পণ্য বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী নিপুণ বনিদা পানি, নিক্ষণ চিক্ষণ তৃণ, কাপনি বণিক গুণ, গণনা পিনাক পুণ্যবান। এখন দেখেন এইখানে এই যে কল্যাণ শব্দটা আছে, দেখেন এটা নিত্য মূর্ধন্য, এটা আপনাকে মুখস্থ করলে আপনি পারবেন। যেমন দেখেন এই যে কল্যাণ, এরপর দেখেন নিক্ষণ, এই যে খেয়াল করে দেখেন এই যে নিক্ষণ দেখছেন, এরপর দেখেন বিপণী, খেয়াল করেন বিপণী কই আছে, এই দেখেন বিপণী। তার মানে দেখেন তিনটাই কিন্তু নিত্য মূর্ধন্য, তার মানে বাকি আছে একটা। সুতরাং বুঝতে পারতেছেন যে এই স্লাইডটা এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। এটা মুখস্থ করার কি নেই বলুন তো? এটা মুখস্থ করার কোনোরূপ কোনো বিকল্প নেই। এই প্রশ্নটা কি বুঝছেন? আমাকে একটু বলুন তো এই প্রশ্নটা কি বুঝছেন? ভেরি গুড, আই হোপ বুঝছেন। এবার আসলে এটা দুইটা বিসিএস আসছে, এখান থেকে 24তম বিসিএস 20তম বিসিএস। এখানে বলছে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান। এখন নিত্য মূর্ধন্য স কোন শব্দ বর্তমান আপনাকে বুঝেন, মানে নিয়ম ছাড়া কোনটা বসছে। আচ্ছা দেখেন তো কৃষ্ট, এটা নিয়ম দিয়ে হয়েছে না? কারণ আমরা জানি মূর্ধন্য স এর সাথে যুক্ত হলে টবর্গের বর্ণের সাথে যুক্ত হলে ইয়ে হয়, হ্যাঁ এগুলো আমরা পারবো। কল্যাণী এসু, এই যে দেখেন এখানে একার যুক্ত হয়েছে, আমরা জানি স্বরেয়া অথবা স্বরেয়া ছাড়া অন্য স্বর ছাড়া, এখানে তো এ স্বর আছে, এই জন্য এখানে মূর্ধন্য স হয়েছে। উপনিষদ, এখানেও দেখেন এই যে স্বরের আগে ঈশ্বর হয়েছে, এই জন্য মূর্ধন্য স বলছে। আমরা পড়ছি না স্বরেয়া অথবা স্বরেয়ার পর হলে দন্ত স বসে। এখন এইখানে তো দেখেন ঈশ্বর, তার মানে এখানে মূর্ধন্য স বসছে। এখানেও দেখেন এ স্বর, তার মানে স্বরেয়া এবং স্বরেয়ার বাইরে, তার মানে হতে পারে আষাঢ়। এই একভাবে আপনি উত্তর করতে পারেন। তবে সহজ কৌশল হচ্ছে উত্তর করার জন্য আপনাকে এটা মুখস্থ করে ফেললে, এটা মুখস্থ করে ফেললে। এই যে দেখেন স্বভাবতই মূর্ধন্য, সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। যেমন দেখেন পাষাণ মানুষ মুশিক মাসা, ভাষণ ভাষ্য ষোড়শ ভাষা, রোষ উষা পুষ্প ভূষা, বিষাণ বিষ তোষ পুষা, ষণ্ড গ্রীষ্ম পৌষ কুলুষ, উষ্ম ঔষধ রোষ পুরুষ, ষট পাষাণ্ড চাষারে, আভাস ভাস্প আষাঢ়। এই যে দেখেন আষাঢ়। তো এটা জানা থাকলে আপনার উত্তর করা সহজ, বাট এগুলো না জেনেও আপনি তখন কিভাবে করতে হবে, আপনাকে তখন দেখতে হবে কোনটা নিয়ম দিয়ে হয়েছে। বাট সহজ ফরম্যাট হচ্ছে আপনাকে এগুলো মুখস্থ করে ফেলা। এটা একটু মুখস্থ করেন। এটা দেখেন দুইটা বিসিএস আসছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন এখন পর্যন্ত যেই প্রশ্নগুলো সলভ করছি সবগুলোই দেখা যাচ্ছে যে মানে নিত্য মূর্ধন্য স, নিত্য মূর্ধন্য ন, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতেছে। তো আমার মনে হয় যে বুঝা মানে আর আপনাদেরকে এটা বুঝাতে হবে না যে এইটা আসলে আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট, বুঝছেন? তো এইটা আসলে আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় আর বুঝানো লাগবে না। ওকে, এরপর আসেন নত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্য সত্যবিধান সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য। এটা 21তম বিসিএস এ প্রশ্ন আসছে। তার মানে এটার উত্তর কি হবে বলেন? তৎসম। নত্য সত্যবিধান তৎসম শব্দে প্রযোজ্য। আচ্ছা এরপর আসেন 12তম বিসিএস, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা অনেকভাবে করতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে একটা নিয়ম, আপনারা আগে সলভ করেন তারপর আমি বলে দিচ্ছি কৌশলটা। প্রথমত হচ্ছে পাষাণ বানানে আমরা কখনোই দন্তস দিই না, এটা ভুল। আমরা তালে বেশ পাষাণ বানানে দিই না, এটা ভুল, বুঝছেন? এখন দেখেন আমরা পাষাণ বানানে মূর্ধন্য স দিই, এটা আমরা সবাই জানি। এখন আমি আপনাদেরকে বলেছি ওই যে যেখানে মূর্ধন্য স বসে সেখানে মূর্ধন্য ন বসে, তার মানে কি হবে? সঠিক উত্তর ক। সঠিক উত্তর কি হবে? ক হবে। ভেরি গুড। এটা আসছে প্রাণী সম্পদ অধিদপ্তরের VSFA কম্পাউন্ডার 2020। এখানে বলছে নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দে বিদ্যমান? এখানে বলছে কাষ্ঠ, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। কল্যাণী এসু, এটাও নিয়ম অনুযায়ী হয়েছে। পরিশোধ, এটাও নিয়ম অনুযায়ী হয়েছে। ঈশ্বর, ঈশ্বরের পরে বসছে জন্য। তার মানে বুঝতে পারতেছেন এরকম প্রশ্ন আমরা আগে সলভ করছি। এটার উত্তর হবে কি? আষাঢ়। এটার উত্তর কি হবে? আষাঢ়। ভেরি গুড। আচ্ছা এরপর বলছে এটা আসছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা 2019।
এখানে বলছে নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে বলছে নত্যবিধান অনুসারে হয়েছে। এখন দেখেন নিক্কণ এটা কিন্তু নত্যবিধান অনুসারে হয় নাই, কারণ এটা স্বভাবতই মূর্ধন্য ন বা নিত্য মূর্ধন্য ন। লবণ, কল্যাণ এগুলো কোনোটাই হয় নাই, এগুলো সব ওই স্বভাবতই মূর্ধন্য ন। এই যে দেখেন ব্যাকরণ, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, বুঝছেন? বিযোগ আযোগ ক্রিযোগ অন, ব্যাকরণকে বিশ্লেষণ করলে আমরা জানি রয়ের পর যদি রয়ের পর কি বসে, মূর্ধন্য বসে, রয়ের পর কি বসে, মূর্ধন্য বসে। তার মানে সঠিক উত্তর হচ্ছে এইটা, সঠিক উত্তর কি এইটা। এখন দেখেন এই যে দেখেন স্বভাবতই মূর্ধন্য, আপনি দেখেন এখানে দেখেন এই যে নিক্কণ আছে, এরপর দেখেন এই যে লবণ আছে, দেখছেন? এরপর দেখেন এই যে কল্যাণ আছে। তো আপনাকে এই স্লাইডটা মুখস্থ করতে হবে, অর্থাৎ এখান থেকে কি পরিমাণ প্রশ্ন কমন আসতেছে আমার মনে হয় আপনি বুঝছেন। ওকে ফাইন। এরপর আসেন নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য হয়েছে, মানে কোনটা নিয়ম ছাড়া হয়েছে। এটা বন্টন হবে, দুঃখিত, এটা হবে বন্টন। এখন বলেন তো এখানে কোন শব্দ নিয়ম ছাড়া মূর্ধন্য হয়েছে। দেখেন এগুলো অনেকভাবে সলভ করা যায়, অনেকভাবে সলভ করা যায়। যেমন এটা দেখেন, এটা রেপের পর বসলে আমরা জানি রেপের পর মূর্ধন্য বসে। আপনাদেরকে একদম ক্লাসের প্রথমে বলছি র রেফ রফালা ক্ষীয় মূর্ধন্য স রি রিকার এগুলোর পর মূর্ধন্য বসে। তার মানে এটা উত্তর হবে না, এটা নিয়ম দিয়ে হয়েছে। ওকে, এটা নিয়ম দিয়ে হয়েছে। হরিণ রয়ের পর মূর্ধন্য বসে, এটা হবে না, কারণ এটা নিয়ম দিয়ে হয়েছে। বন্টন টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য বসে, তার মানে এটাও হবে না, এটা মূর্ধন্য দিয়ে হয়েছে। তার মানে বাকি আছে একটা, এটাই রাইট অ্যান্সার। আবার আপনি যদি ওই যে ছন্দটা যদি মনে রাখতে পারেন, ছন্দের ভিতরে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে শোনিত, বুঝছেন? বুঝছেন? এই যে দেখেন এখানে এই যে কল্যাণ শোনিত, দেখছেন? আচ্ছা বলেন তো এর থেকে ইফেক্টিভ ক্লাস কি আর হতে পারে? এর থেকে ইফেক্টিভ ক্লাস আর হয়? আমাকে একটু বলেন। অনেক জায়গায় তো আপনারা ক্লাস করছেন, কত সুন্দর করে আপনাদেরকে সবগুলো কন্টেন্ট বুঝাই দিছি, সেই কন্টেন্ট থেকে আমি প্রশ্ন সলভ করে দিচ্ছি, আর আপনার বাসাতে পড়াই লাগবে না। আমার ক্লাসের একটা স্পেশালিটি হচ্ছে, দুইটা স্পেশালিটি যেটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি। নাম্বার ওয়ান, আমি খুব কম সময় খুব কঠিন জিনিসকে আপনাকে সহজ করে বুঝাইতে পারবো। মানে আমি পড়াইতে গেলে একটা কনসেপ্ট বোঝানোর জন্য কখনোই দেখবেন আমি 5-6 মিনিটের উপর কোনো কনসেপ্ট, মানে আমার ডিউরেশনটা 5-6 মিনিট হয় না, 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের ভিতরে আমি সেটা শেষ করে দিই, সর্বোচ্চ হলে 5 থেকে 6 মিনিট। এর উপর কিন্তু আমি কিন্তু কোনো রুলে সময় দিই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যা পড়াই সেখান থেকে প্রশ্ন কমন আসে, এবং আমি যা পড়াই সেখান থেকে আবার বিগত সালে হুবহু চাকরির প্রশ্ন সলভ করাই দিই, এবং এগুলো একেবারে রিসেন্ট আসা প্রশ্ন, যেমন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর 2019, 19, 20, 21-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন, 23-এর প্রশ্ন দেখবেন সব সলভ করে। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি, এটা আমরা বুঝলাম। এরপর আসেন এইটা দেখেন, এই যে শতসিদ্ধভাবে মূর্ধন্য বসেছে কোন শব্দে। এখন শতসিদ্ধ মানে কি বুঝতে পারতেছেন? মানে নিত্য। শতসিদ্ধ মানে কি? নিত্য, মানে নিয়ম ছাড়া। শোনিত তো আগেও স্বর আসে, তাহলে এটাকে ভাই শোনিত তো আগে স্বর থাকুক, স্বর না থাকুক, স্বর যেমনে যে এখানে থাকুক, আপনি স্বরের চিন্তা কেন করেন? এটা তো নিত্য মূর্ধন্য ন, এটা তো নিত্য মূর্ধন্য, এটা আপনি মুখস্থ করে ফেলবেন, কথা শেষ। এখানে কি স্বর আছে না আছে এগুলো দেখার দরকারই পড়ে না, আপনি মুখস্থ করে ফেলবেন। এখন এইটা কি পারবেন? এটার উত্তর চাপন, কারণ আমরা জানি এটা নিত্য মূর্ধন্য। এখন দেখেন যেখানে নিত্য মূর্ধন্য না বসে শতসিদ্ধ পাবে, তার মানে বুঝতে পারতেছেন। আচ্ছা এই যে এখানে দেখেন আপনাদেরকে বারবার এই স্লাইডটা আনতেছি এই কারণে, আসলে এই স্লাইডটা মনে রাখাটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আমি এই স্লাইডটা বারবার আপনাদের এখানে আনতেছি। ওকে, এরপর আসলে আমরা একটু দেখি যে নিপাতনে সিদ্ধ মূর্ধন্যস, একটু আগে আপনাদেরকে নিশ্চয়ই পড়াইছি নিপাতনে সিদ্ধ মূর্ধন্যস। দেখি উত্তর করুন তো। এটা 19 আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, সহকারী পরিচালক 2019। এটা সলভ করেন, দেখেন পারেন কিনা। ভেরি গুড। এটার উত্তর কি হবে? ভূষণ। মনে আছে ভাষণ ভূষণ? হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে পাষাণ মানুষ, এই যে দেখেন ভূষণ, দেখছেন? তার মানে এটা নিত্য মূর্ধন্যস। এখন এগুলোতে নিয়ম খাটে কি খাটে না সেটা আপনার জানার দরকার নেই, এগুলো তো অনেকগুলো পাবেন যেগুলো নিয়ম দিয়ে হয়। যেমন দেখেন ভূষণ, এটাও কিন্তু আপনি এক হিসাবে বলবেন যে মানে নিয়ম দিয়ে, কারণ এখানে স্বরের আগে অন্য স্বর, সেই সব মূর্ধন্য স্বর, তার মানে কি এটা নিয়ম দিয়ে। এগুলো প্রশ্ন করা যাবে না, এটা মুখস্থ করবেন। ওকে আচ্ছা, এরপর আসেন এটা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর ফিল্ড অফিসার 2019। কোন তিনটি বর্ণের পর দন্তন হলে সেটি মূর্ধন্য হয়? এটা আমি এগুলো সব আমি পড়াইছি, তাহলে বলেন তো কোন তিনটা বর্ণ? দেখেন কোন তিনটা বর্ণ, একদম ক্লাসের প্রথম নিয়ম এটা পড়াইছি।
ভেরি গুড। আমরা জানি রি র মূর্ধন্য ষ, তার মানে কি হবে? এটার উত্তর হচ্ছে ডি। আচ্ছা, এটা আসছে পিএসসির প্রশাসনিক কর্মকর্তা 2019। এখানে বলছে নত্ব সত্যবিধান কোন শ্রেণীর শব্দ অনুসৃত, মানে কোন শ্রেণীর শব্দে ব্যবহৃত হয়, এটা আমরা জানি। এটা হচ্ছে কি? তৎসম শব্দে ব্যবহৃত হয়। ওকে, ভেরি গুড। এরপর আসে নত্ব সত্যবিধান কোন শ্রেণীর শব্দে প্রযোজ্য, এটা আমরা জানি, তৎসম। এরপর আসেন, এটা আসছে 2016 আসছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী পরিচালক। সত্যবিধান ব্যতিক্রম কোনটি? এখন বুঝতে হবে আপনাকে সত্যবিধানের ব্যতিক্রম কোনটি, মানে বোঝানো হচ্ছে যে কোনটি সত্যবিধানের ব্যতিক্রম। এখন বলেন তো, এইখানে ব্যতিক্রম বলতে এখানে আপনাকে আরো সহজ করে দিই। এখানে একটা আছে যেটা নিয়ম, মানে যেটা নিয়ম বহির্ভূত, যেটা নিয়মের সাথে মিলবে না, যেটা নিয়মের সাথে মিলবে না। কথা ভালো করে বুঝেন, যেটা নিয়মের সাথে মিলবে না। এখন সেটা কোনটা বলেন তো? যেটা নিয়মের সাথে মিলবে না। এখন প্রশ্ন হচ্ছে সেটা কোনটা বলেন, তাহলে সেটা কি হবে বলেন তো? দুষ্কর। বুঝেন, কথা ভালো করে বুঝেন। আচ্ছা, আমি একটু ইয়েটা চেক করে নিই। হ্যাঁ, দুঃখিত, এখানে দুষ্কর বানাতে টাইপিং মিস্টেক আছে। দুষ্কর এটা এইভাবে হবে, দুষ্কর এটা হবে, এটা হবে, কারণ এখানে সবগুলো নিয়ম দিয়ে, আর এটা নিয়মের সাথে ব্যতিক্রম, এটা নিত্য মূর্ধন্য ষ। আচ্ছা, এরপর আসেন, কোন ধরনের শব্দ কখনোই মূর্ধন্য বসে না? আমরা এটা ক্লাসে পড়ছি। কোন ধরনের শব্দে মূর্ধন্য বসে না? এইটার উত্তর কি? আমরা জানি যে তৎসম শব্দে বসে, তার মানে এটার উত্তর হবেই না। এখন এখানে বলেন তদ্ভব, আঞ্চলিক, বিদেশি, কোন ধরনের শব্দে দন্তন্য বসে? আপনি একটু বলেন, সেটা জানলে এটার উত্তর করতে পারবেন। এটা আসলে নবম শিক্ষক নিবন্ধন 2013-তে, নবম শিক্ষক নিবন্ধন 2013। এটা কি হবে? বিদেশি শব্দ। ভেরি গুড। আচ্ছা, এরপর আসেন টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহার? আচ্ছা বলেন তো, টবর্গীয় ধ্বনির সাথে কি দন্তন্য ব্যবহৃত হয়? না প প, না কোনটা বলেন? এটা আমরা পড়াইছি, বলেন তো কোনটা? এটা কি হবে? এটা আমরা জানি, এটা আসছে মূর্ধন্য ব্যবহার। এটা জীবন বীমা কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2020 আসছে। তো এইবার আমাকে একটু বলেন তো, নত্য সত্যবিধান কি আমি কি আপনাদের কাছে কি ক্লিয়ার করতে পারছি? আবার একটু বলেন তো, নত্য সত্যবিধান কি আপনাদের কাছে কি আমি ক্লিয়ার করতে পারছি না পারি নাই? পেরেছি না পারি নাই বলেন? পেরেছি। আসেন ছোট্ট একটা টপিক, এটা শেষ করাই দিই। খুবই সিম্পল। দ্বিরুক্ত শব্দ মানে কোনো শব্দ যদি দুইবার উক্ত হয় সেটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যেমন আসেন, আমি যদি বলি যে জ্বর জ্বর, এই যে দুইবার উক্ত হলো, এই যে দুইবার বললাম একই শব্দ, এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এখন দ্বিরুক্ত শব্দ দুই ধরনের, একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, মানে যেখানে কোনো বিভক্তি থাকে না। যেমন দেখেন জ্বর জ্বর, এখানে কোনো বিভক্তি নাই, এটা শব্দের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি কি? পদের দ্বিরুক্তি হচ্ছে যেখানে বিভক্তি থাকে। যেমন দেখেন, আমি যদি বলি যে হাতে হাতে, তাহলে দেখেন হাতের সাথে বিভক্তি, এখানে হাতের সাথে বিভক্তি, তার মানে এটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি কি? অর্থাৎ এমন দ্বিরুক্তি যেই দ্বিরুক্তিটা কোনো একটা সাউন্ডকে বোঝায়। হ্যাঁ, কোনো একটা ধ্বনির দ্বিরুক্তি হবে, ঝনঝন, শনশন, ভনভন, হ্যাঁ, টাপুর টুপুর, এগুলো হচ্ছে অনুকার দ্বিরুক্তি। তাহলে পদের দ্বিরুক্তি যেখানে বিভক্তি থাকে না, পদের শব্দের দ্বিরুক্তি যেখানে বিভক্তি থাকে না, পদের দ্বিরুক্তি যেখানে বিভক্তি থাকে, অনুকার দ্বিরুক্তি যেখানে যেখানে বিভক্তি, মানে যেখানে কোনো একটা ধ্বনি সাউন্ডকে বোঝাবে, যেখানে কোনো একটা ধ্বনির সাউন্ডকে বোঝাবে, এটা হচ্ছে দ্বিরুক্তি। এখন আমাদেরকে এখান থেকে যে জিনিসটা পড়তে হবে, সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে সেগুলো একটু দেখাই। যেমন এইগুলো একটু পড়বেন, কোনটা কোন অর্থ প্রকাশ করে, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আধিক্য বোঝায়, যেমন দেখেন রাশি রাশি ধান। আচ্ছা, রাশি রাশি ধান মানে কি অনেক ধান না কম ধান? অনেক ধান, তার মানে কি? এটা আধিক্য বোঝায়। ধামা ধামা ধান মানে অনেক ধান। সামান্য বুঝায় কখন? যেমন আমার জ্বর জ্বর লাগছে। এখন জ্বর জ্বর লাগছে, এটা মানে কিন্তু পুরো জ্বর না, মানে আমার একটু
একটু জ্বর জ্বর ভাব হচ্ছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, বুঝছেন? তার মানে পুরো জ্বর না, কবি কবি ভাব, মানে সে কিন্তু কবি না, মানে তার ভিতরে সামান্য কবির ভাব আছে, তার মানে এগুলো সামান্যতা বোঝায়। পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে, যেমন তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, এখানে প্রতিদিন হবে না, এটা হবে দিন দিন। তার মানে এই যে দেখেন তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, এই দিন দিন এই যে শব্দটা আছে মানে এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে। তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ তার মানে তুমি ধারাবাহিক রোগা হয়ে যাচ্ছ। ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা চাঁদা তুলছে, তাহলে এখানে বাড়ি বাড়ি যে দ্বিরুক্তিটা এটা ধারাবাহিক, মানে একবারের পর আরেকবারে বোঝাচ্ছে। ক্রিয়া বিশেষণ বোঝাতে, যেমন ধীরে ধীরে যায়, তাহলে যাই ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, কিভাবে যায়, ধীরে ধীরে যায়, ঠিক আছে। অনুরূপ অর্থ বোঝাতে, যেমন তার সঙ্গী সাথী কেউ নেই, তাহলে সঙ্গীর অনুরূপ সাথী। আগ্রহ বোঝাতে, ও দাদা দাদা বলে কাছে, মানে দাদার প্রতি ওর আগ্রহ। আপনি আপনি দ্বিরুক্তি শব্দ থেকে জাস্ট এগুলো পড়বেন। আপনি যখন দ্বিরুক্তি শব্দ দেখ, মেজাজটা ভাই এমন খারাপ হয়, একটা মিনিট, এই যে পায়ের সাথে লেগে মাল্টিপ্লাগের ইয়েটাই হয়ে গেছে। একটা মিনিট, আমি একটু এটা অন করে নিই। ওকে, এটা একটু অন হোক। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে জানি বলছিলাম, ও তা আপনাকে এটা বুঝতে হবে যে কোন দ্বিরুক্তিটা কোন অর্থ। যেমন ও দাদা দাদা বলে কাছে, এখন এই দাদা দাদা দ্বিরুক্তিটা কি বোঝাচ্ছে, দাদার প্রতি ওর আগ্রহ। কবি কবি ভাব মানে তার ভিতরে সামান্য কবির মতো ভাব আছে, তার মানে এটা সামান্যতা প্রকাশ করে। রাশি রাশি ধান মানে অল্প ধান না, অনেক ধান, তার মানে এটা আধিক্যতা প্রকাশ করে, বুঝছেন? এগুলো খালি একটু পড়লেই হয়, এগুলো খালি একটু পড়লেই হয়, বুঝছেন? এগুলো খালি একটু পড়লেই হবে, মানে কঠিন জিনিস এরকম না, জাস্ট একটু একটু পড়লেই হয়। মানে দ্বিরুক্তি শব্দের যে কনসেপ্টটা আছে সেটাই আপনাদেরকে এতক্ষণ ধরে আমি বুঝাচ্ছি, যে আপনি এগুলো একটু ভালো করে পড়বেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা, এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে আপনাদেরকে আবার নিয়ে যাই, যে 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 জায়গাটাতে ছিলাম আপনাদেরকে সেই জায়গাটাতে আমি আবার নিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি এগুলো 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 যে একটু বুঝে বুঝে পড়েন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এরপর আসেন আরও কিছু দ্বিরুক্তি শব্দের উদাহরণ একটু বুঝেন। যেমন এখানে বললো যে আধিক্য বুঝাতে, ভালো ভালো আম। আচ্ছা, ভালো ভালো আম মানে কি একটা আম না, অনেক আম, আধিক্য বুঝাচ্ছে। ছোট ছোট ঢাল মানে কি একটা ঢাল না, অনেকগুলো ঢাল। তীব্রতা বা সঠিকতা বুঝায়, যেমন দেখেন গরম গরম জিলাপি, এন্ড গরম গরম জিলাপি মানে কি, জিলাপির তীব্রতা বুঝাচ্ছে। সামান্যতা মানে কি, উড়ু উড়ু ভাব, মানে যার ভিতরে একটু উড়ার ভাব আছে, উড়ার ভাব। কালো কালো চেহারা মানে যার চেহারা একটু কালো কালো, সে যদি কালা হইতো তাহলে তো বলতাম কালা, কিন্তু একটু কালো কালো মানে কালো একেবারে ফর্সা না, আবার মোটামুটি কিছুটা কালো, তার মানে এটা কি বুঝায়, এটা সামান্যতা বুঝায়। যেমন দেখেন বহুবচন বুঝাতে, শেষে লোক কোথায় গেল, তার মানে এই শেষে লোক মানে কিন্তু একটা লোক না, অনেকজন লোককে বুঝাচ্ছে। বিশেষণ বুঝাতে, যেমন রোগীর তো যায় যে অবস্থা, তাহলে রোগীর অবস্থাকে বিশেষায়িত করতে যায় যায় ব্যবহৃত এসে। স্বল্পকাল স্থায়ী, দেখতে দেখতে আকাশ নীল হয়ে গেল। এখন স্বল্পকাল স্থায়ী মানে কি, মানে অল্প সময়ের ভিতরে, মানে দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে আকাশটা নীল হয়ে গেল বা কালো হয়ে গেল, যেটাই বলেন। ক্রিয়া বিশেষণ বুঝাতে, যাও দেখে দেখে যাও, কিভাবে যাও, দেখে দেখে যাও। পুনঃপুনিকতা বুঝাতে, পুনঃপুনিকতা মানে হচ্ছে ধারাবাহিক, একের পর এক একের পর এক। যেমন দেখেন ডেকে ডেকে হয়রান হয়ে গেছে, তার মানে ডেকে ডেকে যেটা আছে, ডেকে ডেকে হয়রান হয়ে গেছে, তার মানে পুনঃপুনিক মানে ধারাবাহিকভাবে ডেকে ডেকে কি হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। তার মানে কি ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, ভাবের গভীরতা কখন বুঝায়, এগুলো মানে জাস্ট একটু পড়লেই পারবেন। হ্যাঁ, এখন আসেন কিছু প্রশ্ন দেখায়। আচ্ছা বলো তো, কোনটি ধর্নাত্মক দ্বিরুক্তি, ধর্নাত্মক শব্দের উদাহরণ? নবম দশম শ্রেণীর বোর্ড বইতে এগুলো আছে, আপনি খালি পড়লেই হবে। মানে দ্বিরুক্তি শব্দটা ইজি জিনিস, আপনি একটু বুঝবেন যে কি বুঝাচ্ছে, আপনি একটু বুঝবেন যে কি বুঝাচ্ছে, এবং আপনি দেখবেন যে কোন অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। নতুন নবম দশম শ্রেণীর বোর্ড বই, 15 বোর্ড বইয়ের মধ্যে অনেক পরিবর্তন আসছে, কোনগুলো দিয়ে পড়বো? কিছুই পড়েন না, যেটা পড়তেছেন এটা পড়েন। নতুন পুরাতন বই নিয়ে মাথা না গামাই, সব সব যা যা সামনে আসে তাই পড়েন। তো এটার উত্তর কি হবে? টুপটাপ। দেখছেন পড়াইছি না যে অনুকার দ্বিরুক্তি কি হবে বলেন তো? টুপটাপ। কথা কি বুঝছেন? সলভ করেন না কেন? প্রশ্নই কঠিন। আচ্ছা, এরপর দেখো, শুনে তার বুকটা
এটা টিপ টিপ হবে মেবি, যাই হোক। এটা কেমন অব্যয় বলুন তো, বা ঢিপ ঢিপ? আমি কি বুঝাইতে পারছি? সলভ করতে হবে, তো সলভ করতে হবে, তো এটা পারবেন। এটা হচ্ছে কি অনুকার অব্যয়। আচ্ছা এরপর দেখেন সকাল সকাল এসো, এখানে সকাল সকাল কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা এই যে সকাল সকাল এসো, এখানে সকাল সকাল এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? সকাল সকাল কি তাড়াতাড়ি অর্থে, সকালে অর্থে, খুব সকাল অর্থে, দুপুরের আগে অর্থে? আপু এই যে ছবিগুলোতে আমার নাম, আমার ছবিটা আগে দিন, কারণ টিতে তানবৃত্ত, আপনি মহসিন যেটা ওটা আগে দিয়েছেন, ওটা তো মাঝে আসবে, TMS, তার মানে তানবির আগে আসবে, এইটা একটু কারেকশন করে দিন। ওকে আমি কি বুঝাইতে পারছি? ওকে, তার মানে এটা কি হবে বলেন? এটা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে সকাল সকাল বলতে আপনি সকাল তো বুঝাচ্ছে, একেবারে খুব সকাল সেটাও না, উত্তর হচ্ছে মানে তাড়াতাড়ি আসিও, এটা খুব সকাল অর্থ বুঝাচ্ছে না। এখন রাতেও তো আপনি কাউকে বলতে পারেন আচ্ছা আমি আসতেছি, রাত তখন বাজে 11টা, আপনি বললেন সকাল সকাল এসো, তার মানে কি তুমি সকালে আসিও, এখন আর আসিও না, তার মানে কি হবে? তাড়াতাড়ি। আচ্ছা হারি হারি সন্দেশ বহুবচন জ্ঞাপক হয়েছে, মানে কি কিভাবে বহুবচন জ্ঞাপক হয়েছে এটা বুঝতে পারতেছেন? মানে কোন কারণে এটা, যেখানে হারি হারি, এখন এটা বহুবচন হয়েছে কিভাবে? এটা হচ্ছে পদের দ্বিত্ব প্রয়োগে, মানে এই হারি শব্দটা দুইবার প্রয়োগ। হারি সন্দেশ বলতে কিন্তু এক হারি সন্দেশকে বোঝায়, কিন্তু হারি হারি সন্দেশ মানে অনেকগুলো হারি সন্দেশকে বোঝায়, বুঝছেন? মানে একটা পদ দুইবার ব্যবহার করার কারণে হয়েছে। বড় বড় গাছ, এখন বড় বড় গাছ এই কথাটিতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার হয়েছে কি, অর্থাৎ এই দ্বিরুক্ত শব্দে বড় বড় এটা কি বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়েছে, বিশেষণ অর্থে, সংখ্যা বোঝাতে, সমষ্টিবাচক বোঝাতে, এটা পারবেন, এটা বহুবচন বোঝানোর কারণে এটা ব্যবহৃত হয়েছে, বুঝছেন? তাহলে সাবজেক্টের ওখানে সিরিয়ালটা চেঞ্জ করে দেন, বাংলা ইংরেজি ICT দেন। ওকে, আমি কি বুঝাইতে পারছি না বুঝেন নাই? ওকে, সো ক্লিয়ার কিনা আজকে যে টপিকটা বুঝাইছি, আজকে যে দুটো টপিক বুঝাইছি, বলেন তো ক্লিয়ার কিনা? আপনাদের কি সমস্যা সমাধান হচ্ছে? মানে বাংলার যেই সমস্যা সেটা কি কি মনে হয় যে সমাধান হবে? সমাধান হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে নিয়মিত লাইভ ক্লাস করতে হবে। এই লাইভ ক্লাসের কোনো বিকল্প নেই, যা যা পড়াই তাই তাই পড়বেন, যা যা পড়াবো একদম সহজ, একদম কম সময়ে, সবচেয়ে সহজ কৌশলে আপনাকে জিনিস সব প্রত্যেকটা জিনিস পড়াই দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়াই দিব, ঠিক আছে? কোনো খটকা নাই, সব ক্লিয়ার করে দিব, আপনি নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, নিয়মিত ক্লাস করবেন। আজকে খুব সম্ভবত রাত 10টায় নাকি 9টায়, আপনাদের রুটিনটা একটু দেখে নিয়ে, কাভার ফটোতে রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে। আজকে আবার ম্যাথের ক্লাস আছে রাতে, আমরা আপনাদের সপ্তাহে 7 দিন ক্লাস রাখছি, ইভেন কি একদিন 2টা করেও ক্লাস আছে। আমরা তো চাইলে সপ্তাহে 3টা ক্লাস দিয়ে অফ করে দিতে পারতাম, আমরা চাচ্ছি যে না, সামনে অনেকগুলো চাকরির পরীক্ষা, তাড়াতাড়ি আপনারা পড়েন এবং আমাদের সাথে লেগে থাকেন এই কয়টা মাস। দ্বিরুক্ত শব্দগুলো একটু প্রবলেম লাগছে, যদি কোনো প্রবলেম হয় ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে। দ্বিরুক্ত শব্দ কিচ্ছু না, দ্বিরুক্ত শব্দ তো সহজ, খালি কোনটা কোন অর্থ প্রকাশ করে এটাই এটাই পড়বেন, আর কিছু না। তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, রুটিনটা অবশ্যই সেভ করে রাখবেন, রুটিন অনুযায়ী ক্লাস করবেন। আল্লাহ হাফেজ।